সাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে আগামী ২৪ ঘন্টায় রাত দিনের তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার সঙ্গে রোদের তেজ কম হওয়ার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আজ রাজধানীতে কমেছে তাপমাত্রা, ভোর থেকে বইছে হিমেল হাওয়া। এদিকে গত কয়েকদিন যাবৎ তাপমাত্রা কমতে শুরু করেছে চুয়াডাঙ্গায়। হিমেল বাতাসের দাপটে বাড়ছে শীতের তীব্রতা। হাড় কাঁপানো শীত ও হালকা কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাসে মানুষের জীবনযাত্রা নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। সকাল ৯টায় চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে জেলায় এটি সর্বনিম্ন তাপমাত্রা। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। যুক্ত হচ্ছে তার সাথে। অপু, সারা দেশের তাপমাত্রা নিয়ে কি তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস, জানাবেন আমাদের। শাইলি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, যেহেতু বাংলা সনের আজকে অঘ্রাণ মাস এবং অঘ্রাণ মাসের পরে কিন্তু আর 2-3 দিন পরে কিন্তু পৌষ মাস, কিন্তু পৌষ মাসে যে শীত পড়ার কথা সেটি কিন্তু এবার ঋতু বৈচিত্র্যের কারণে কিন্তু এবার ব্যতিক্রম ঘটেছে। আগেভাগে কিন্তু রাজধানী সহ সারা দেশে কিন্তু শীত পড়তে শুরু করেছে। আমরা যদি একটু আবহাওয়া অধিদপ্তরের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, সেখানকার যিনি দায়িত্বরত কর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় আসলে অবস্থান করছে এবং সেটি হচ্ছে 10.2 ডিগ্রি সেলসিয়াস এবং সারা দেশের যে তাপমাত্রা অবস্থা সেটি তারা আমাদেরকে জানিয়েছেন যে সারা দেশের উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চলে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এই তাপমাত্রা বিরাজ করছে, যার ফলে কিন্তু রাজধানী সহ সারা দেশের মানুষ কিন্তু শীত অনুভব করছে। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকালকে রাতে বুধবার অর্থাৎ আবহাওয়া অধিদপ্তরের যে বুলেটিন, যে 3 দিনের যে 72 ঘন্টার যে বুলেটিন, সেই বুলেটিনের পূর্বাভাসে তিনি স্পষ্ট আকারে আবহাওয়া অধিদপ্তর বলেছেন যে আগামী 3 দিন মেঘাচ্ছন্ন আকাশ এবং কোথাও কোথাও ঘন কুয়াশা, আবার কোথাও কোথাও হালকা কুয়াশা এটি থাকতে পারে এবং এটি অব্যাহত থাকবে এবং 3 দিন পরেই আসলে সূর্যের দেখা পাবে নগরবাসী। তবে এই শীতের কারণে আসলে নগরবাসী মনে করছেন যে আগেভাগে একটু শীত পড়তে শুরু করেছে এবং এই শুধু রাজধানী ঢাকা শহরের মধ্যে এই শীতের সীমাবদ্ধতা নেই, এটি কিন্তু উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চল এবং দক্ষিণাঞ্চলের দিকেও কিন্তু কিছুটা হলো প্রবাহিত হচ্ছে। তবে পরবর্তী সংবাদে আমাদের সাথে একজন আবহাওয়াবিদ যুক্ত হওয়ার কথা রয়েছেন, তিনি আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাবেন যে আবহাওয়ার আসলে সর্বশেষ খবর কি আছে। তো চাইলে এটাই আমার কাছে ছিল আবহাওয়া অফিসের থেকে যে প্রাপ্তি তথ্য এবং রাজধানী সহ উত্তরাঞ্চল এবং মধ্য অঞ্চল এবং দক্ষিণাঞ্চল যে আবহাওয়া পরিস্থিতির যে প্রেক্ষাপট সেটি আমি দর্শকদের উদ্দেশ্যে জানালাম। চলি অপু, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ডিসেম্বরের শুরু থেকে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের প্রকৃতিতে জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন ধরে এ জেলায় তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। বিকেল থেকে বাড়তে থাকে হিমেল হাওয়া ও কুয়াশা পড়া। গত 2 দিন ধরে দেখা মেলে না সূর্যের। বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। জেলা প্রশাসক বলছেন শীত মোকাবেলায় প্রস্তুত তারা। ঠাকুরগাঁও থেকে রফিকুল ইসলাম রোহানের তথ্য, ছবিতে জুবার রহমানের রিপোর্ট। ডিসেম্বরের শুরু থেকেই ঘন কুয়াশায় ঢেকে গেছে ঠাকুরগাঁওয়ের আকাশ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো ঝিরঝির করে পড়তে থাকে কুয়াশা। সূর্যের কিরণ ছড়ালেও অনুভূত হচ্ছে শীত। তবে শীত উপেক্ষা করেই নিজ নিজ কর্মে দেখা গেছে দিনমজুর, শ্রমিক সহ বিভিন্ন শ্রমজীবী মানুষদের। বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। আমরা কাজ না করলে হয় না, এখানে অনেক কুয়াশার কারণে আমরা কাজ করতেছি না, বস্ত্র নাই, পুরার কাপড় নাই, কিভাবে যে কষ্টের মধ্যে আমরা কাজে যাই। ঠান্ডাতে আমরা গাড়ি ডিপার্টমেন্টের লোক, আমরা গাড়িতে কাজ করি। আমাদের উত্তরবঙ্গে শীতের প্রচুর প্রকোপ। ঠাকুরগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের কোনো কার্যালয় না থাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয় স্থানীয় তাপমাত্রার হিসাব রাখে। জানা গেছে কয়েকদিন ধরে জেলার তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এরকম কুয়াশাগুলো তো চলা যাবে না, যে কুয়াশা দেখা যাচ্ছে। ঠান্ডাটা প্রচুর ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডাটা খুব বাড়তি। চলাফেরা করতে পারি না, বয়স হচ্ছে এখন 60-70 বছর বয়স প্রায়। মানে আপনার কি করছে, শীতের নাই কাপড়, খুব অসহায় মানুষ। শীতেরটা কাজ করতে পারি না, খুব সমস্যা, তারপরও যেতে হয়, এই আর কি, খুব কষ্ট হয়। শীত মোকাবেলায়
জেলা প্রশাসন প্রস্তুত বলে জানালেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। উত্তরে অবস্থিত ঠাকুরগাঁও জেলায় ইতিমধ্যে শীত পড়ে গিয়েছে। আমাদের যা চাহিদা সেগুলো পেলে আমরা খুব দ্রুতই শীতবস্ত্র দুস্থ দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করে দিব। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে শীতের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরে গত কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত, আজ কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। জি সাহিলি, শুভ সকাল। আপনাকে জানিয়ে রাখি সাহিলি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু রংপুরে যে শীতের যে দাপট সেটি কিন্তু একেবারেই জবুথুবু অবস্থায় জনজীবন। কারণটা আপনাকে জানিয়ে রাখি যে এই কদিনে কিন্তু যে বিশেষ করে গত 2-3 দিন ধরে যে সূর্যের কাঙ্ক্ষিত দেখা সেটি কিন্তু মেলেনি। তবে বিশেষ করে জানিয়ে রাখি যে রংপুর অঞ্চলে এই মুহূর্তে আপনাকে জানিয়ে রাখি যে কৃষকের যে আমন ফসল, এই আমন ধান কিন্তু কাটার পরে যে আসলে ঘরে তুলবে সেটি কিন্তু আসলে কাঙ্ক্ষিত যে রোদের দেখা না পেয়ে কিন্তু আসলে তাদের যে ফসল সেটি ঘরে তুলতে পারছে না। এই কারণে আমরা দেখেছি যে কৃষকরাও কিন্তু আসলে অনেকটাই তাদের যে এই আমন ফসল নিয়ে শঙ্কিত রয়েছে। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে শীতকালীন অনেক সবজি নিয়েও কিন্তু বিশেষ করে আলু ক্ষেত এখন কিন্তু এই যে তীব্র কুয়াশা অর্থাৎ তীব্র ঠান্ডা এবং এই ঘন কুয়াশার কারণে কিন্তু সেখানে যে আলুর যে ছত্রাকনাশক অনেক ধরনের, বিশেষ করে যে আলুর পচাড়ি, এই সমস্যাগুলো কিন্তু আসলে কৃষকের হচ্ছে এবং এতে করে কিন্তু কৃষকরাও শঙ্কিত রয়েছে তাদের ফসল নিয়ে। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে এই যে উত্তরাঞ্চলে যখনই শীতের দাপট বাড়তে থাকে ততই কিন্তু এই অঞ্চলের মানুষের, বিশেষ করে যারা কর্মজীবী মানুষরা অনেক ক্ষেত্রেই কর্মহীন হয়ে পড়ে। এই কারণে কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে রংপুরের ছিন্নমূল মানুষরা এবং বিশেষ করে তিস্তা চরবেষ্টিত এবং তিস্তা সহ অন্যান্য যে আসলে চরবেষ্টিত নিম্নাঞ্চলে বসবাসকারী যারা রয়েছেন এই মানুষজনরা কিন্তু তীব্র যে এই শীতের কারণে কিন্তু তাদের যে গরম কাপড়ের অভাব সেটি কিন্তু অনুভব করছেন। এবং বিশেষ করে জানিয়ে রাখি এখন পর্যন্ত কিন্তু সরকারি উদ্যোগে এবং নানা বেসরকারি উদ্যোগে কোথাও কিন্তু আসলে শীতবস্ত্র বিতরণের যে তথ্য আমাদের কাছে নেই। তবে যেটি বলছেন যে সাধারণ মানুষ, শীতার্ত মানুষ যারা, যেটি বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে সরকারি উদ্যোগে এবং বেসরকারি উদ্যোগে বা ব্যক্তিগত উদ্যোগে এসব ছিন্নমূল মানুষের পাশে খুব দ্রুত সময়ে যেন দাঁড়ানো হয় তেমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। তবে আজকে যদি বলি যে রংপুর আবহাওয়া অফিস যে তাদের তাপমাত্রা নির্ধারণ করেছে, রংপুরের অর্থাৎ এই উত্তরাঞ্চলের সর্ব উত্তরের যে জেলা পঞ্চগড়ে 12.6 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা সকাল 9:30টায় কিন্তু তারা যেটি পরিমাপ করেছেন। তবে সব মিলে বলা যায় যে হিমেল বাতাসের সাথে সাথে যে জনজীবন, এখানকার মানুষরা কিন্তু চরম কষ্টে রয়েছেন। এবং বিশেষ করে জানিয়ে রাখি যতই যে শীতের দাপট বাড়তে থাকে ততই কিন্তু এই অঞ্চলের মানুষের জনজীবনে দুর্ভোগ নেমে আসে। বিশেষ করে আমরা হাসপাতালগুলোতে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে শিশুরা, বিশেষ করে আমরা দেখেছি ডায়রিয়া, নিউমোনিয়া থেকে শুরু করে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে কিন্তু শিশুরাও হাসপাতালগুলোতে ভিড় করছেন এবং চিকিৎসকরা কিন্তু সেখানে এই যে তাদের যে চিকিৎসা সেবা দিতে তারাও কিন্তু হিমশিম খেতে হচ্ছে তাদের। তবে সব মিলে জানিয়ে রাখি যে এই শীতকে কেন্দ্র করে কিন্তু উত্তরাঞ্চলে আগুন পোহাতে গিয়ে কিন্তু অনেক অগ্নিদগ্ধেরও ঘটনা কিন্তু ঘটে থাকে। তবে সব মিলে যদি সাইলি বলি যে রংপুরে কিন্তু আসলে এই শীতের কারণে একেবারে জনজীবন জুবুথুবু হয়ে পড়ছে। এই ছিল আমার কাছে আজকের রংপুরের অর্থাৎ উত্তরাঞ্চলের শীত নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রাত 3টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। আর এই ফেরি চলাচল বন্ধের কারণে ঘাটে 6টি ফেরি যানবাহন নিয়ে আটকে নোঙর করে আছে এবং দৌলতদিয়া ঘাটের প্রান্তে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী সহ চালকরা। অন্যদিকে ঘন কুয়াশার দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি জানিয়েছে কুয়াশার তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না এবং ঘন কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। দর্শক, এই মুহূর্তে রাজবাড়ী থেকে দৌলতদিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শেখ মমিন। মমিন, ঘন কুয়াশায় ফেরিঘাট বন্ধ, সাধারণ মানুষের কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সাহেলি। আমরা এই মুহূর্তে আছি ঠিক রাজবাড়ীর এবং মানিকগঞ্জের দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের
এই দৌলতদিয়া প্রান্তে। সাহেলি ঘন কুয়াশার কারণে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এবং এই দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশার কারণে এই ফেরি চলাচল কিন্তু বন্ধ ঘোষণা করা হয়। একই সাথে এই দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে কিন্তু লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, কারণ ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে তারা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে এবং এই ফেরি চলাচল রাত ৩টা থেকে বন্ধ থাকার পর দৌলতদিয়া ঘাটের মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে সাহেলি আমি কিন্তু দীর্ঘ এবং এই প্রচন্ড শীতে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধের কারণে কিন্তু দুর্ভোগে পড়েছে যাত্রী সহ বেশি দুর্ভোগে পড়েছে সাহেলি বয়স্ক এবং শিশুরা, তারা কিন্তু বেশি দুর্ভোগে পড়েছে এবং সাহেলি আমি দেখেছি যে এই পর্যাপ্ত যে টয়লেটের ব্যবস্থা সেটি কিন্তু না থাকার কারণে মহাসড়কে কিন্তু বাড়তি দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালক। সাহেলি আমি তারা আমাদেরকে জানিয়েছিলেন যে এই রাত ৩টা থেকে কিন্তু এই দৌলতদিয়া প্রান্তে কিন্তু করে রাখা ছিল এবং তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে এছাড়াও দৌলতদিয়া পাটুরিয়া নৌরোডের এবং মোট 2 থেকে 3টা ফেরি নদীতে ছিল। আমি যদি আপনাকে ধন্যবাদ। ঢাকা টু আগরতলা বিএনপি লং মার্চ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এসে শেষ হয়। এই সময় এক সমাবেশ থেকে ভারতের প্রভুত্ব ছাড়ার বার্তা দিয়ে বন্ধুত্বের আহ্বান জানানো হয়। পাশাপাশি সব ধরনের ষড়যন্ত্র বন্ধে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বন্দর এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু হয়। আখাউড়া স্থলবন্দরের শেড ইয়ার্ডে অনুষ্ঠিত সমাপনী সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। প্রধান অতিথি ছিলেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম সহ অন্যান্যরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দিনাজপুরের পার্বতীপুরে একই সাথে 2 প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ উঠেছে এমপিওভুক্ত এক শিক্ষকের বিরুদ্ধে। প্রতিষ্ঠান প্রধানের যোগসাজশে অভিযুক্ত শিক্ষক দিনের পর দিন এই কার্যক্রম চালিয়ে আসায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। এতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে অভিভাবক ছাড়াও স্থানীয় সচেতন মহলের। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কালিকাপুর এলাকায় অবস্থিত মাতৃবিদ্যায়তন উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক পদে নিয়োগের পর 2002 সাল থেকে এমপিওভুক্ত হিসেবে কর্মরত থাকলেও নিয়মিত শ্রেণী পাঠদান কার্যক্রম করছেন না মিজানুর রহমান। প্রধান শিক্ষকের সহযোগিতায় ক্লাস ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরেই তিনি ক্লাস করান পার্শ্ববর্তী হাসান আলী মহাবিদ্যালয় নামে আরেক প্রতিষ্ঠানে। ঘটনা জানাজানি হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক প্রতিষ্ঠানের এমবিওভুক্ত শিক্ষক হয়েও 10 বছর ধরে অন্য প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরির ঘটনা জানতে হাসান আলী চৌধুরী মহাবিদ্যালয়ে গেলে সত্যতা মেলে মিজানের বিরুদ্ধে আনা অভিযোগের। বিদ্যালয় চলাকালীন সময়ে মিজানুর রহমান কলেজে এসে ক্লাস নেন বলে জানিয়েছেন কলেজ সংশ্লিষ্টরা। 2014 সাল থেকে করেন। আমার সাবজেক্ট হলো সমাজ বিজ্ঞান। প্রতিদিন 12টায় আসেন, 1টায় আসেন, শিডিউল যেটা আছে সেই। একই সময়ে 2 প্রতিষ্ঠানে চাকরির বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত এই শিক্ষক। সেই সাথে সংবাদ প্রচার না করতে সাংবাদিককে টাকা দেওয়ার চেষ্টা করেন তিনি। যখন প্রতিষ্ঠান তৈরি করে তখন বলছিল যে আমাদের প্রতিষ্ঠান চলতেছে না, খুব কোনো টিচাররাও আসে না, একটু পার্ট টাইমে একটু পারলে একটু ক্লাস নেন। এ বিষয়ে জানতে চাইলে মাতৃবিদ্যায়তনের প্রধান শিক্ষক জানান তাকে আগেও নোটিশ দিয়ে নিষেধ করা হলেও তিনি মানেননি। আগে জানতাম, কিন্তু ওনাকে আমি নোটিশ দিয়ে বাধা করছি। তারপরেও যদি উনি রাতের অন্ধকারে কিছু করে থাকে সেটা তো আমি দায়ভার নিতে পারবো না।
ঘটনার বিষয়ে অবগত নন উল্লেখ করে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। এই বিষয়ে কোনো অভিযোগ আমার উপজেলা অফিসে এখন পর্যন্ত জমা হয়নি। হ্যাঁ, অভিযোগ যদি আসে অবশ্যই অবস্থা নেওয়া হবে আইন অনুযায়ী। মিজানুর রহমানের মতো অনিয়মের সাথে জড়িত শিক্ষকদের দ্রুত আইনের আওতায় আনা হবে এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের। ইলিয়াস কমল, মাই টিভি। শিক্ষার্থী ভর্তির মাধ্যমে যাত্রা শুরু হলো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের। দেশের নবম কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে 2023-24 শিক্ষাবর্ষে 2টি অনুষদে গুচ্ছ পদ্ধতিতে উত্তীর্ণদের ভর্তির মাধ্যমে অস্থায়ী ক্যাম্পাসে ভর্তি কার্যক্রম শুরু হয়। শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে জেলাবাসীর প্রত্যাশা পূরণে বিশ্ববিদ্যালয়টিকে আন্তর্জাতিক মানে এগিয়ে নেওয়ার প্রত্যাশা উপাচার্যের। কুড়িগ্রাম প্রতিনিধি আশরাফুল হক রুবেলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। কৃষিভিত্তিক কুড়িগ্রাম জেলার কৃষি, মৎস্যসহ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে 2020 সালে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়। এরপর 2021 সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর জেলা শহরের কৃষ্ণপুরের রেল ক্রসিং এলাকায় একাডেমিক ভবন ও পার্শ্ববর্তী ভোকেশনাল মোড়ের ভাড়া ভবনে প্রশাসনিক ভবন স্থাপন করা হয়। কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় খুশি কুড়িগ্রামবাসী। আর এই বিশ্ববিদ্যালয়ে প্রথম ব্যাচের শিক্ষার্থী হয় নিজেদের অনুভূতির কথা জানায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এসে অভিভূত তারা। আমি গাইবান্ধা থেকে আসছি। আমি কৃষি অনুষদে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে ভর্তি হচ্ছি আজকে। আমার বাসা নরসিংদীতে। আমি এবার কুড়িগ্রাম কৃষি ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। তো ইউনিভার্সিটিটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। প্রথম দিন হিসেবে টিচার এবং অন্যান্য স্টাফরা যেভাবে আচরণ করেছে এটা আমার খুবই মনোমুগ্ধকর। আমি ময়মনসিংহ থেকে এসেছি। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ ডিপার্টমেন্টে চান্স পেয়েছি। অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ ডেভেলপ করবে এই আশা করতেছি। আমি নারায়ণগঞ্জ থেকে আমার ছেলেকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে জন্য ভর্তি করতে নিয়ে আসছি। প্রথম মনে করছিলেন যে নতুন কীরকম কী জিনিস হয়, তাই সে দেখলাম ভালো। আমি রংপুর থেকে এসেছি। আমার মেয়ে এবারে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো আমরা খুশি, যেহেতু পাশাপাশি আমাদের রংপুরের পাশাপাশি কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছে। মাশাআল্লাহ, এই সুন্দর পরিবেশ দেখে আমি মুগ্ধ এবং এই কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের খুব আশা। এক ছাদের নিচে অনলাইনে সব ব্যবস্থা থাকায় শিক্ষার্থীদের ঝামেলা পোহাতে হচ্ছে না ও সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। তারা বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা সুবিধা সহ আবাসিক সুবিধার দাবিও জানান। আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন সিস্টেমটা আছে, এটা আপনার পুরোপুরি অনলাইন ভিত্তিক এবং এর পেমেন্ট থেকে শুরু করে এভরি যত অপারেশন আছে সবগুলো আমরা অনলাইনে করতেছি। কৃষি ও মৎস্য এই দুটি অনুষদে চলতি বছরে গুচ্ছ পদ্ধতিতে 80 জন শিক্ষার্থীর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে জানুয়ারির শেষ দিকে ক্লাস শুরু করা হবে এবং এটি আন্তর্জাতিক মানে রূপ দেওয়া হবে বলে আশা করেন উপাচার্য। আমাদের আজকে ভর্তি যে প্রক্রিয়া এটির দ্বিতীয় দিন। গতকালকে আমরা 17 জন আমাদের নতুন ছাত্রছাত্রী পেয়েছি। টোটাল আমাদের 40 জন এবং 40 জন করে 80 জন ছাত্রছাত্রী দুই অনুষদ মিলে নেওয়ার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং আমরা আশা করছি জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে আমাদের যে নতুন ছাত্রছাত্রীদেরকে নিয়ে ক্লাস কার্যক্রম শুরু করতে পারব। জেলা শহরের নলিয়ার দোয়ায় 250 একর জমিতে নির্ধারণ করা হয় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জায়গা। বর্তমানে ভাড়া ভবনে 2টি অনুষদে শিক্ষা কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে বাড়ানো হবে অনুষদের সংখ্যা বলে জানান সংশ্লিষ্টরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। এবার গ্রাম বাংলার খবর। ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম চেয়ারম্যান ও প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেনের দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের সুষ্ঠু
দাবি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পত্তন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দারুমিয়া, সিনিয়র সহসভাপতি হাবিবুল্লাহ মঞ্জুর আলী, লক্ষ্মীমোড়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মুফতি রইসুদ্দিন আমিনী সহ আরও অনেকে। ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা কৃষক দলের নেতৃত্বে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন মোল্লার সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর রিয়াদ সহ উপজেলা কৃষক দল ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বাজারে জায়গা দখল করে স্থাপনা নির্মাণকারীদের সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। বুধবার কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে বাজারের ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি বাজার দিয়ে চলাচলের সময় যানবাহন নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়। পরে দোকান মালিকরা যাতে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলেন সে বিষয়ে তাদের সতর্ক করা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার, সহকারী কমিশনার মোহাম্মদ মামুন শরীফ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে কেক কেটে এবং বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি সহ আরো অনেকেই। কুষ্টিয়া মুক্ত দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের নবীন টাওয়ারে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম, সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাবউদ্দিন সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম রহমান, কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা শফিকুর রহমান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। আমাদের মুক্তি বাহিনী আর খান সেনাদের মধ্যে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে পাক হানাদার বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হয় এবং সেই হিসাবে আমরা তারই ধারাবাহিকতায় পরবর্তীকালে মুক্তিযোদ্ধা হয়ে বিভিন্ন জায়গায় যুদ্ধ করার সৌভাগ্য আল্লাহ পাক। বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের তৃতীয় ব্যাচে শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। 2 বছর মেয়াদী নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে এবার মোট 45 জন ক্যাডেট তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছে। বুধবার রংপুরের পীরগঞ্জে অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের ক্যাম্পাসে এই প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। পরে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের মাঝে স্বর্ণ ও রৌপ্য পদক তুলে দেন অতিথি। বর্তমান সরকারের সময়ে মৃত প্রায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যেটা আমি একটু আগে বলেছি, প্রাণ ফিরে পেয়েছে। বর্তমানে 8টি সমুদ্রগামী জাহাজের মাধ্যমে বাংলাদেশ শিপিং কর্পোরেশন তার অপারেশনাল কার্যক্রম চালু রেখেছে। বিশেষভাবে উল্লেখ্য, নতুন করে বেশ কয়েকটি জাহাজ প্রক্রিয়া এবং অতি শীঘ্রই তা বিএসসির বহরে সংযুক্ত হবে। বেসরকারি পর্যায়েও উল্লেখযোগ্য সংখ্যক সমুদ্রগামী জাহাজ ক্রয় করা হয়েছে। ঝিনাইদহের মহেশপুরে ট্রমা ইনফর্মড কেয়ার এবং ভিকটিম কেন্দ্রিক পরিষেবার মাধ্যমে মানব পাচারের শিকারদের টেকসই পুনঃসংহতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। সে সময় উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মুনিরা, মহেশপুর থানার অফিসার ইনচার্জ ফয়েজউদ্দিন মৃধা, জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া ম্যানেজার অপূর্ব সাহা, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সারওয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের ফুলপুর উপজেলা মুক্ত দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী যুবদল। এ উপলক্ষে উপজেলা সদরের গোল চত্বরে বেলুন উড়িয়ে যুবদলের AKM আরিফুল হকের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আফতাবুজ্জামান আল ইমরানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শিবগঞ্জ প্রেসক্লাব আয়োজিত প্রেসক্লাব মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক হারুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আফতাবুজ্জামান আল ইমরান, সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ সহ সাংবাদিকবৃন্দ। রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষকদের নবীন বরণ এবং বিদায়ী শিক্ষকদের বিদায় সংবর্ধনা 2024 অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান সহ অন্যান্যরা। এ সময় উপজেলার 28 জন বিদায়ী শিক্ষকদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। কুমিল্লার দাউদকান্দিতে এক শিক্ষিকাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং শিক্ষিকার নিকট 5 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন উপজেলার তালতলী গ্রামের বাসিন্দা শিক্ষিকা শাহনাজ আক্তার সুমনা। তার নিজ বাসভবনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন শিক্ষিকা শাহনাজ আক্তার সুমনা এবং দায়ীদের বিচারের দাবি জানান। সিরাজগঞ্জের চৌহালি উপজেলা খাসকাউলিয়া ইউনিয়নের কুরকি দক্ষিণ পাড়া গ্রামে চৌহালি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ গিয়াসউদ্দিনের বসত ঘরে চুরির ঘটনা ঘটেছে। থানার অভিযোগ থেকে জানা গেছে 2 থেকে 3 জনের সশস্ত্র দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং তার স্ত্রী বাড়ির গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্র মুখে জিম্মি করে ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে যায়। চৌহালি উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, লুট হওয়া মালামাল উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে। আমার তো কারোর সাথে কোনো শত্রুতা নাই, কারোর সাথে কোনো মনোমালিন্য নাই। আমি জীবনে একটা লোকের উপকার না করতে পারলে আমার দ্বারা কারো কোনোদিন ক্ষতিও হয় নাই। আমি একজন সেবামূলক সেকশনে চাকরি করি। আমার লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। আমি সেবা করেই যাচ্ছি। চাকরির প্রথমে 37 বছর চাকরির বয়স হয়েছে, এখন আমি অবসরে যাব। আমার জীবনে কোনোদিন রাত্রে আমি ছিল, আমার কথাই বলতে দেয় নাই, বলছে যে চুপ। আমাদের দুজনের কাউকে কোনো কথা বলতে দেয় নাই। আমরা তখনও তো আমি বের হওয়ার সাহস পাই নেই, মনে হয় পাশে আছে এরকম মনে হয়।